তরুর দুই হাত কাঁপছে থরথর করে। এই সমস্যা তার নতুন না। আনিত সামনে আসা মাত্র তার হাত কাঁপে তিত্তির করে। যদিও এই 4.5 বছরে পারিবারিক নানা অনুষ্ঠানে আনিতের সাথে তার বহুবার দেখা হয়েছে, তবুও হুট করে তাকে দেখে নেওয়ার পর প্রথম কয়েক সেকেন্ড তরুর হাত দুটো মৃগী রোগীদের মতো ঝাঁকুনি দিতে থাকে। আজও এমনটা হলো। সে মাত্রই ভার্সিটির ক্লাস শেষ করে বাড়িতে ফিরল। বাড়ির সামনের জায়গাটা আর চেনা যায় না। ফুল, ঝালো, রোশনাই আর মরিচাবাতির সমারোহে একেবারে হুলস্থ অবস্থা। সাজানো এখনো শেষ হয়নি। আজ রাতটা এইসবেই যাবে। তরির বিয়ে আগামী সপ্তাহে। এই নিয়ে বাড়িতে হই হই অবস্থা গতকাল থেকে। আনিত বাড়িতে এলো আজ সকালে। তার মতো মহা ব্যস্ত মানুষ এত সময় বের করলো কোথা থেকে কে জানে। এমনিতেও সে আসতে চায় না এইসবে। বিশেষ করে তরুর সাথে সাক্ষাৎ সে বরাবরই এড়িয়ে চলে। তবুও কেমন করে যেন বারবার মেয়েটার সামনে পড়ে যায়। তরু হাত পা গুটিয়ে বিধ্বস্ত অবস্থায় দাঁড়ালো কয়েক মুহূর্তের জন্য। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার থেকে সামান্য দূরেই আনিত দাঁড়িয়ে আছে। সে এখনও দেখেনি তরুকে। হাত দিয়ে বিশাল আকারের একটা কার্টন সে মুনিমের হাতে তুলে দিচ্ছে ব্যস্ত ভঙ্গিতে। তরু একপাশ থেকে তাকে দেখেই ঘামতে লাগলো ভীষণভাবে। আনিত সাবধানে কাগজের কার্টনটা মুনিমের হাতে তুলে দিল। সে বাড়িতে এসেছে ঘণ্টাখানেক হলো। আসার পর লম্বা সময় ধরে গোসল করেছে। গতকাল ভীষণ জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল। ওইটা শেষ করে আর ঘুমাতে পারেনি রাতে। সকালে অফিস করে সোজা এখানে এসেছে। তার আসার কথা আগামীকাল দুপুরে, কিন্তু তরির অনুরোধ আর বাচ্চামোর কাছে পরাস্ত হয়ে আজই আসতে হলো। তরি ভীষণ চাইছিল সে যেন মেহেদির দিন থেকেই বাড়িতে থাকে। আজ তরির মেহেদি, একদিন পরে হলুদ আর 2 দিন পরে বিয়ে। বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে মোটামুটি 1 সপ্তাহ আগে। কেনা কাটা, অতিথি নিমন্ত্রণ সব শেষ। এখন কেবল বিয়ের মূল আনুষ্ঠানিকতা বাকি। তরুর হাতের ভাঁজে থাকা ওড়নার এক মাথা তুলে কপাল মুছল। মাহিন তাকে দেখতেই দৌড়ে গেল তার কাছে। তুলু তুলু। তরু চমকালো। 3 বছর বয়সী ছোট্ট শিশু তাকে দেখেই ছুটে এসে হাত পা ছেড়ে তার কোলে চড়ে বসল। তার ডাক শুনতেই দৃষ্টি ঘোরালো আনিত। এতক্ষণে এই প্রথমবার তার সাথে তরুর দেখা হলো সামনাসামনি। তরু দাঁড়িয়ে আছে মূর্তির মতো, অস্বস্তি আর সংকোচে। 2 হাত দুটো নিষ্পিস করছে তার। কণ্ঠনালীর একেবারে সামনের অংশে কি যেন আটকে গেছে। আনিত সংকোচহীন চোখে ধারালো দৃষ্টিতে দেখছে তাকে। মাহিন আধো স্বরে বলল, টকেট আনিছ তো? আমার টকেট। তরু দ্রুত মাথা নাড়ালো। মাহিনকে কোলে নিয়ে সামনে হাঁটতে হাঁটতে ব্যাগ হাতড়ালো। অপ্রস্তুত গলায় হড়বড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ এনেছি চকলেট, ঘরে এসো। আনিত এখনও পিঠ টান টান করে দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি তরুর চলে যাওয়ার দিকে। মেয়েটা বরাবরের মতো ঘাবড়ে গেছে তাকে দেখে। অদ্ভুত ব্যাপার, এখন তো তার ঘাবড়ানোর মতন কিছু নেই তাদের মধ্যে। সে বড় হয়েছে, তরু বড় হয়েছে। পারস্পরিক বোঝাপড়ায় তাদের সব কিছু শেষ হয়েছে। এখন এই বয়সে গিয়ে তরুর এমন কিশোরী মেয়েদের মতন কাঁপাকাঁপি স্বভাবটা কি আর মানায়? তরু তো আর বাচ্চা মেয়ে নেই। পারিবারিক সূত্র ধরেই আনিদের সঙ্গে তরুর পরিচয়। বড় খালামণির শ্বশুরবাড়ির লোক তরু, সাব্বির আঙ্কেলের ভাইজি। খালামণির বাড়িতে এসেই প্রথম দেখা হয়েছিল তরুর সাথে। তখন তরুর বয়স খুব অল্প। আনিত স্কুলে ভর্তি হয়েছে কেবল। বিয়ের পর বড় খালামণি থাকতো আলাদা বাসায়। এই বাড়িতে এসেছে বেশ কয়েক বছরের পরে। তখনই তরুকে প্রথমবার দেখেছে আনিত। এই বাড়িটার বয়স কম করে হলেও 51 বছর। তরুর দাদার আমলের তৈরি। 3 পুরুষ ধরে এই বাড়িতেই তাদের বসবাস। রাহেলা অবশ্য চাকরির কারণে বিয়ের পর কয়েক বছর এখানে থাকতে পারেননি। এখন সবাই এখানে থাকে। রাহেলা বাড়ির মেজ বউ, সবার বড় আলপনা, আর সবার ছোট লোপা। বিয়ে হচ্ছে রাহেলার মেয়ে তরির। আলপনা খাতুনের 2 ছেলে। এদের মধ্যে মুনিমের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। মাহিনোর ছেলে মারুফ এখনও বিয়ে শাদির ঝামেলায় যায়নি। ও ঘোষণা দিয়েছে আগামী 5 বছরেও সে বিয়ে করবে না।
রাহেলার 2 মেয়ে, তরি আর ত্রিনা। তরির অনার্স শেষ, ত্রিনা সবেমাত্র উচ্চ মাধ্যমিক শেষ করেছে। লোপার বাচ্চা 3 জন, ছেলেগুলো অবশ্য বেশ ছোট, তুষিব আর তাকি। 2 জন আপাতত স্কুলের গণ্ডিতেই আটকে আছে। তরু আবার এদের চেয়ে বয়সে অনেকটাই বড়। তরির সাথে তার বয়সের পার্থক্য 2 বছর। আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় উজ্জ্বল। সকালবেলা বাড়ির বড় কর্তা সিরাজকে দেখা গেল বাগানে। তিনি বাড়ি সাজাতে যেই ডজনখানেক লোক এসেছে, তাদের সাথে কথা বলছেন। এদের ঠিকানা তার এক বন্ধু তাকে দিয়েছে, বলেছে খরচ বেশি নিলেও কাজ সুন্দর করবে। আপাতত তিনি খরচ নিয়ে চিন্তিত না। তরি বাড়ির বড় মেয়ে, তার বিয়ের আয়োজন হতে হবে চোখে লাগার মতো। সিরাজ সাহেব চাইছেন 1 কিলোমিটার দূর থেকেও যেন তাদের বাড়ির আলোকবাতি পথচারীদের মনোযোগ আকর্ষণ করে। সাব্বির আর সোহেল গিয়েছে গরুর হাটে। সাব্বির দেখে শুনে তারপর গরু কিনবে। ক্যাটারিংয়ের লোকদের তিনি এই দায়িত্ব দিতে নারাজ। সকালের আলো ফুটতেই 2 ভাই বেরিয়েছে খাবারের জন্য প্রয়োজনীয় বাজার সদাই করতে। রান্না হবে বাড়ির পিছনের খোলা জায়গায়। রান্নার দায়িত্বে থাকবে শহরের সবচেয়ে নামকরা বাবুর্চি নিয়ামত আলী। বাড়ির পরিবেশ বেশ সরব, এক ঝাঁক উচ্ছল প্রাণের সমারোহে ঘর ভরে উঠেছে গমগমে কোলাহলপূর্ণ। সবচেয়ে বেশি গরম তরির ঘরটা। 24 ঘন্টা এখানে কেউ না কেউ আসছে। রাহেলা একটু পরপর মেয়ের ঘরে এসে মেয়েকে দেখে যাচ্ছেন। যাওয়ার সময় তার চোখ ভিজে যাচ্ছে। তরি আনন্দ উৎকণ্ঠা সব একপাশে সরিয়ে স্তব্ধ হয়ে মায়ের সেই ঘোলা চোখজোড়া দেখছে। তরু গোসল সেরে ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে তরির ঘরে গেল। তরির খাটের নাজেহাল অবস্থা। কাপড় চোপড় আর গয়না সব ছড়িয়ে আছে খাট জুড়ে। বসার মতো কোনো অবস্থাই নেই। ত্রিনা আর আসফি একটা চেয়ারে ভাগাভাগি করে বসে আছে। আসফি তাকে দেখতেই হাসলো, হাসি মুখেই জানতে চাইল, কেমন আছো আপু? খুবই সাধারণ প্রশ্ন, কিন্তু তরুর এতেও অস্বস্তি হলো বেশ। আসফি আনিদের আপন বোন। তাদের প্রেমের কথা বাড়ির লোকজনদের মধ্যে কেবল আসফিই জানত। সে সামনে এলেই তরুর লজ্জা করে ভীষণ। আসফি কি ভৎসনা করে হাসছে কে জানে। তরু মাথা নামিয়ে বিড়বিড় করল, ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আনিত, বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে তোমার? তরু হতভম্ব হলো। দৃষ্টি থেকে সেই বিস্ময়ের রেশ না কাটিয়েই সরাসরি তাকালো আসফির দিকে। এই মেয়ে কি ইচ্ছে করে তাকে আনিদের কথা শোনালো, ঠেস মারল কৌশলে? তরুর আবার হাত পা ঘামতে শুরু করলো। আসফি সেই তুলনায় বেশ স্বাভাবিক। মুখের হাসিটা একটুখানিও নড়েচড়ে না করে বলল, ভাইয়ের কাল দুপুরে আসার কথা, কিন্তু আজ সকালে এসেছে, দেখেছো তুমি? তরু নামানো গলায় ইতস্তত করে বলল, দেখেছি। তরি হয়রান হয়ে খাটের উপরে ফেলা শাড়িগুলো দেখছে। 3টে শাড়ির 3 রকম রং। মেহেদির অনুষ্ঠানে কোন শাড়িটাই মানানসই মাথায় ধরছে না। সে ক্লান্ত চোখে তরুর দিকে তাকিয়ে বলল, একটা রং পছন্দ করতো তরু? তরু খাটের দিকে তাকিয়ে মনোযোগী চোখে 3টে শাড়ি দেখল, তারপরে বলল, গাঢ় সবুজটাই পরো, মেহেদির অনুষ্ঠানের সাথে খুব ভালো যাবে শাড়িটা। ঠিক তখনই আনিত ঘরে এলো। ব্যস্ত পায়ে ভেতরে ঢুকেই সবার প্রথমে সে আসফির খোঁজ করল। আসফি, এই আসফি। সংকোচে আবার দেহখান গুটিয়ে নিল তরু। আনিত আর তার দূরত্ব বড় জোর 1 হাতের মতো। সে আর চোখে দেখছে। আনিত ভাবান্তরহীন মুখে তার দিকে তাকিয়ে আছে। তরুর মতো লজ্জা কিংবা জড়তা কিছুই তার নেই। আনিত ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। সে ঘরে ঢোকা মাত্র তরু 2 বাহু সংকুচিত করে নরম শরীরটা বাঁকিয়ে ফেলেছে অস্বস্তিতে। মেয়েটা কি বোকা নাকি? যতই তাকে দেখে স্বাভাবিক থাকতে চায়, ততই সে কাজে কর্মে আর আচরণে মনে করিয়ে দেয় একসময় তার সাথে আনিদের একটা প্রেমের সম্পর্ক ছিল। বাড়ির লোকের সামনে এসব করার কোনো মানে আছে? এই কারণে আনিত পারতপক্ষে মুখোমুখি হতে চায় না তার। সে নিজে তো অস্বস্তিতে থাকেই, সাথে আনিতকেও অপ্রস্তুত করে দেয় ভীষণভাবে। আনিত বলল, তুই মাকে ফোন দিয়েছিলি আসফি? ওরা কি রওনা হয়ে গেছে? না, এখনো বোধহয় হয়নি। মাকে বলিস তো আসার সময় যেন আমার ব্ল্যাক কালারের ট্রাউজারটা সাথে নিয়ে আসে। আজ রাতে পরার মতো কিছু নেই আমার।
আচ্ছা বলবো। আনিত কথা শেষ করে ঘুরে তাকালো। স্বভাব মতো একবার শীতল চোখে দেখলো তার সামনে দাঁড়ানো মেয়েটির আপাদমস্তক। ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। দুই হাতের মুঠোতে প্রবলভাবে চেপে ধরেছে সে সাদা রঙের তোয়ালের এক প্রান্ত। লম্বা চুল এখনও পুরোপুরি শুকায়নি। ভেজা চুল থেকে বিদেশি শ্যাম্পুর খুব কড়া ঘ্রাণ নাকে লাগছে। কয়েক মুহূর্ত নিঃশব্দে সেদিকে তাকিয়ে আনিত অন্যদিকে চোখ সরালো। সে বের হওয়ার সময়ও তরু চট করে চেপে গেল দেয়ালের কাছে। গায়ের তোয়ালেটাও শক্ত করে জড়িয়ে ধরল বুকে। অপমানে আনিদের দুই চোখ চিরবির করে উঠল। তরুর সাথে প্রেম থাকলে এখন নির্ঘাত এক খাবলা মেরে ওর দুই গাল চেপে ধরত। সে কোনো বাঘসিংহ না, জেল ফেরত আসামিও না, আবার নামকরা কোনো সন্ন্যাসীও না। তাকে দেখে তরুর এমন ভয় পাওয়ার কোনো কারণই নেই। সে নিরাপদ, নিষ্পাপ প্রাণী, জানমালের কোনো ক্ষতি করে না। তরুও তার কাছে নিরাপদ। সে না তরুকে ছোবল মারবে আর না কামড়ে দেবে। ঘর থেকে বের হয়ে আনিত সোজা গেল নিচতলার হলঘরে। ওই ঘরটা এখনও সাজানো হয়নি। আজ এখানে মেহেদির তেজ হবে। সিরাজ সাহেব এই ঘরের দায়িত্ব দিয়েছেন আনিতকে। আনিত ঘরে ঢুকে তপ্ত শ্বাস ছাড়ল। এসি থাকার পরেও বেশ গরম লাগছে তার। হলঘরটা নানান রকম জিনিসে এলোমেলো হয়ে আছে। আনিত ফ্লোরের দিকে তাকাতেই দেখল তুষির আর তাকি মিলে কি যেন খেলছে। আনিত হাত বাড়িয়ে ডাকলো তাদের। তুষিপ, তাকি, এদিকে আসো তো। সবার প্রথমে এলো তুষির। তাকিও এলো ফ্লোরের উপর ছড়িয়ে থাকা খেলনাপাতি গুছিয়ে। আনিত ঘাড় নামিয়ে বলল, তোমাদের মধ্যে হ্যান্ডরাইটিং ভালো কার? কে সুন্দর করে বাংলা লিখতে পারো? তুষি হাত তুলল। তাকে হাই তুলতে তুলতে বলল, তুষিপ স্কুলে গুড হ্যান্ড রাইটের জন্য পুরস্কার পেয়েছে। ভেরি গুড। তাহলে তো আমার তুষিপকেই দরকার। তুষিপ ভাইয়া আমার, তাড়াতাড়ি গিয়ে একটা কাগজ আর কলম নিয়ে আসো তো, কুইক। তুষিপ তাড়াতাড়ি গেল না, হেলে দুলে বেশ সময় নিয়ে গেল। ফিরে এলো 3 মিনিট পরে, হাতে একটা ফকফকে সাদা কাগজ। আনিত ওই কাগজটার দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, এবার কাগজে লিখো। কি লিখবো? লিখো যে আনিত ভাই খুবই নিরীহ প্রকৃতির মানুষ। আনিত ভাইয়ের দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না, নখ আছে কিন্তু খামচাতে পারে না। তাকে দেখে ভয়ে কাঁপাকাঁপি করার কিছু নেই। তবে আনিত ভাইয়ের হাত আছে এবং সে খুব সুন্দর থাপড়াতে জানে। অতএব জনসাধারণের কাছে অনুরোধ, তাকে দেখে কাঁপাকাঁপি করে কেউ যেন তার থাপ্পড় না খায়। তুষি বেজায় মুখে লিখল। তার কোনো আগ্রহ নেই লেখা নিয়ে। এর অর্থ সে বুঝতে পারেনি স্পষ্টভাবে। আনিত ভাইয়া এমন অনেক কিছুই করে যার কোনো অর্থ থাকে না। এটাও বোধহয় সেসবের একটা। সে লেখার পর কাগজটা আনিদের দিকে এগিয়ে দিল। আনিত রাশ ভারী গলায় আস্তে করে বলল, আমাকে দিতে হবে না, তোমার বোনের পড়ার টেবিলের উপর রেখে আসো। এটা তার প্রয়োজন, আমার না। মেহেদির অনুষ্ঠান শুরু হয়েছে সন্ধ্যার পরেই। তরির সাজ এখনও শেষ হয়নি। শেষ হলেই তাকে নিয়ে যাবে সবাই মিলে নিচে। বাকিরা মোটামুটি তৈরি। তরুই কেবল এখনও শাড়ি পরেনি, পরবে নাকি সেটাও বুঝতে পারছে না। আনিদের চিরকুট সে পেয়েছে কিছুক্ষণ আগে। চিরকুট পেয়ে তার কোনো বিশেষ ভাবান্তর হয়নি। আনি তেমন চিরকুট চালাচালি আগেও করেছে, যদিও এখন কিছুটা পার্থক্য আছে। আগে চিরকুটের লেখা হতো অন্যরকম, শাসন আর কড়া কড়া বাক্যে ঠাসা। যেমন, তরু, তুমি কখনো কোনো ছেলের সাথে হেসে কথা বলবে না। আমার মেজাজ খারাপ হয় তোমাকে ছেলেদের সাথে হেসে কথা বলতে দেখলে। তরু, তোমার নাক এত লাল হলো কেন? তোমার মায়ের বান্ধবীর ছেলেকে দেখে? আমাকে দেখে তো তোমার নাক লাল হয়নি কোনো দিন। তরু, বেগুনি রঙে তোমাকে খুব মানায়, কিন্তু আমার একদমই ভালো লাগছে না ব্যাপারটা। তোমার এই সুন্দর মিষ্টি রূপটা আমি বাদেও সবাই দেখে ফেলছে। ব্যাপারটা খুবই দুঃখজনক, তাই না? তুমি আর কখনো বাড়ির অনুষ্ঠানে বেগুনি পরবে না, খবরদার। তরু, আজ তোমার বাবার কলিগের ছেলে নাসের তোমাকে পাক্কা 2 মিনিট 28 সেকেন্ড দেখেছে, তাও এক নাগাড়ে, কোনো থামাথামি নাই। এখন এই অপরাধে যদি আমি ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেই, তবে কি আমার উপর তোমার রাগ হবে? জলদি উত্তর দাও। আমার মাথায় রক্ত ছলকাচ্ছে। অনেক দিন হলো আমি মারপিট করছি না।
তুমি সম্মতি দিলে এই ওসিলা একটু হাতের ব্যায়াম করে আসব। দ্রুত জানাও আমাকে। তরু, তুমি আজ বন্ধুদের সাথে মিলে ক্যাফেতে গিয়েছিলে নাকি? আমাকে তো একবারও বলনি। যাই হোক, না বলে ভালো করেছো। বললেও আমি অনুমতি দিতাম না। গিয়ে এসেছো, অভিজ্ঞতা হয়েছে, এবার দমে যাও। আর ধেই ধেই করে বন্ধু বান্ধব নিয়ে ক্যাফেটেরিয়া ভ্রমণে যেতে হবে না। যখন বয়স হবে, পরিপক্কতা আসবে, বুঝ হবে, তখন আমি তোমায় যেতে দিব, কিন্তু এখন না, বুঝলে? তরুর ভারী নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চেয়ারে বসল। আনিদের সাথে তার বিচ্ছেদের কারণ এইটাই, আনিদের অতিরিক্ত অধিকার খাটানোর চেষ্টা। তরু এটা করবে না, তরু ওইটা করবে না, তরু এমনটা করবে না, অমনটা করবে না। শুনতে শুনতে তরু হাঁপিয়ে উঠেছিল রীতিমতো। আনিদের সাথে তার পরিচয় একেবারেই ছোটবেলা থেকে। প্রেম অবশ্য হয়েছে অনেক পরে, তরুর কলেজ জীবনের শুরুর দিকে। আর আনিদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে থাকাকালীন সময়ে আত্মীয়তার সম্পর্ক ছেড়ে কখন যে ব্যাপারটা প্রেম ভালোবাসার গণ্ডিতে পৌঁছালো তরু নিজেও জানে না, সম্ভবত আনিতও জানে না। একসাথে সবাই মিলে আড্ডা দেওয়া আর গল্পগুজবের ফাঁকে হুট করেই ব্যাপারটা ঘটে গেল। হুট করেও ঠিক না, আস্তে আস্তে সময় নিয়েই ঘটল। আনিত শান্ত স্বভাবের ছেলে, পানছে না, তবে আশফির মতো তেমন চঞ্চলও না। সে আড্ডায় থাকলেও নিজের অভিমত দেয় কম। তরুর প্রতিও তার আচরণ ছিল বরাবরই যত্নশীল, কোমল। সমস্যা ছিল তার অতিরিক্ত শাসন আর অধিকার খাটানোর স্বভাবটা। তরুর যাবতীয় সব ব্যাপারে তার হস্তক্ষেপ আর খবরদারি ছিল তীব্র। তরু হাঁপিয়ে উঠত তার শাসনে। তরুর এক সময় মনে হতো এই সম্পর্কটা তার গলায় ফাঁস হয়ে আটকে আছে। প্রাপ্তবয়স্ক একজন পুরুষ নিঃশ্বাসে নিঃশ্বাসে তার উপর সমস্ত সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। তরু তার কথা মতো চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। কলেজের পড়াশোনা শেষ করে সে ভার্সিটিতে ভর্তি হলো। তখন তার কৈশোরের সময় শেষ। যৌবনের সূচনা লগ্নে তার মন হয়ে উঠল বিদ্রোহী, স্বনির্ভরশীল। তখন আর অন্য লোকের শাসন মানতে মন চাইত না। স্বাধীনচেতা হয়ে নিজেই নিজের সব সিদ্ধান্ত নিতে ইচ্ছা করত। আনিত তখনও সেই আগের মতো। তরুর সব কিছুতে তার বাড়াবাড়ি। ভার্সিটি শেষ হলেও বলা নেই কওয়া নেই গেটের কাছে এসে দাঁড়িয়ে থাকত। এবার হলো কি, তরুর এক ক্লাসমেট তাকে একটা ফুল আর চিঠি দিল। তরু এই খবর কোনোভাবেই জানতে দিল না আনিতকে। তবুও আনিত জেনে গেল কেমন করে। তারপরে আবার সেই এক কাহিনী, মারধর, হুমকি ইত্যাদি। তরু শেষে অতিষ্ঠ হয়ে বলল, এবার থামো আনিত, আমার অসহ্য লাগে তোমার এসব। আনিত আশ্চর্য হয়ে বলল, অসহ্য লাগে মানে? অসহ্য লাগে মানে দম বন্ধ লাগে। তুমি আমার ব্যক্তিগত জীবন নষ্ট করে দিচ্ছ। আমি একটু শান্তি চাই। আমি তোমাকে শান্তি দেই না। না, তুমি আমার জান হারাম করে দিচ্ছ। আমি হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। আনিত অসহায় হয়ে বলল, আমাকে তোমার এত অসহ্য লাগে তরু? হ্যাঁ লাগে, দয়া করে মুক্তি দাও আমাকে। আমি আর পারছি না। তোমার জন্য না আমি শান্তিতে কলেজ জীবন শেষ করতে পেরেছি, আর না বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারবো। তুমি কেন বুঝতে পারছো না? আমি আর তুমি দুটো আলাদা মানুষ। আমার পছন্দ আলাদা, আমার ইচ্ছে আলাদা। আমারও অনেক শখ আছে আনিত। আনিত একটা ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে বলল, কি চাও তুমি? আপাতত তোমার এসব জোর খাটানোর স্বভাব থেকে মুক্তি চাই। আমি একটা আলাদা মানুষ আনিত। ওইটুকু স্বাধীনতা তো ডিজার্ভ করি, তাই না? তোমার পায়ে ধরি, তুমি আমাকে একটু নিজের মতো করে বাঁচতে দাও। আমি আর নিতে পারছি না এসব। আনিত হাসল অদ্ভুত ভঙ্গিতে। পাশ ফিরে এক নজর তরুর মলিন মুখটার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, পায়ে ধরতে হবে না, এমনি মুক্তি দিচ্ছি। যাও, আজ থেকে তুমি স্বাধীন। স্বাধীনতা নিয়ে বাঁচো। আমি আর ডিস্টার্ব করব না তোমাকে তরু। তবে একটা কথা জানো কি, আমি কখনোই জোর খাটাইনি তোমার উপর। আই ওয়াজ কনসার্নড অ্যাবাউট ইউ। মনে করে দেখো তো, তুমি যখন আমার বাধা ডিঙিয়ে কোনো কিছু করতে চাইতে, আমি কি দ্বিতীয়বার আটকাতাম তোমাকে? ওইটুকু স্বাধীনতা আমি বরাবরই দিয়েছি তোমাকে। যাকগে, কারো জীবনে ফাঁস হয়ে থাকার ইচ্ছে আমার নেই। ভালো থাকো, গুড বাই। আর জ্বালাতন করবো না, নিশ্চিত থাকো। তরু চমকালো ভীষণ। হতবাক হয়ে সে দেখল আনিত তাকে ফেলে বেশ সাধ্য পায়ে সামনে হেঁটে চলে যাচ্ছে। তার আর কোনো পিছু টান নেই।
তরুর প্রতি আগের সেই অধিকারবোধও নেই। তরু স্বাধীন, মুক্ত, ডানামেলা বিহঙ্গের মতো। এক নিমেষেই আনিক তাদের সম্পর্কটা শেষ করে দিল। এমনভাবে শেষ করলো যে তরু হয়ে গেল খুব সামান্য একজন আত্মীয় হিসেবে। এমনভাবে শেষ করলো যে তরু নিজেই নিজের চোখে বিশ্বাস করতে পারল না। রাতারাতি আনিদের চোখে তার পরিচয় হয়ে গেল খুব সামান্য একজন আত্মীয় হিসেবে। আত্মীয়, ফ্যামিলি, রিলেটিভস, না কোনো আলাদা সম্পর্ক, না কোনো বিশেষ টান। তরুকে মুক্ত বিহঙ্গ করে সে নিজেই সম্পর্কের ইতি টানল। ওই সম্পর্ক শেষ হওয়ার পর তরু কেমন যেন অসুস্থ হয়ে পড়ল। রাগ থেকে জেদ করে সে বিচ্ছেদের প্রসঙ্গ মুখে এনেছিল, কিন্তু মন থেকে তো চায়নি কোনো দিন। অথচ ছেলেটা তার মুখের কথাকেই সত্য ভেবে এত সহজে শেষ করে দিল সব কিছু। তরু মানতে পারত না। তার হাত পা অবশ হয়ে যেত ওসব কথা ভাবলেই। এরপরে প্রায় 10 বারের অধিক সে চেষ্টা করেছিল আনিদের সাথে সরাসরি যোগাযোগ করার, সামনে থেকে দেখে একটু ব্যাপারটা নিয়ে আলোচনা করার। আনিদি আর কোনো যোগাযোগ করেনি। এরপরে গিয়ে তরুর হাঁপিয়ে ওঠা শরীরটা পরাজয় মেনে নিল। সে মেনে নিল আনিদের সাথে তার বিচ্ছেদে মোটা দাগই হয়েছে, আর কখনো সেটা ঠিক হবে না। আনিত যখন একবার মুখ ফিরিয়েছে তখন আর দ্বিতীয়বার ফিরে আসার প্রশ্নই আসে না। ওই ঘটনার পর থেকে আনিত সামনে আসলেই তরু গুটিয়ে যায় লজ্জায়। তার বুক ধড়ফড় করে, বড় অশান্তি লাগে। অস্বস্তিতে শ্বাসটা গলার কাছে আটকে থাকে। কী এমন হতো যদি তার পাঠানো 256টা মেসেজের মধ্যে অন্তত একটা মেসেজের জবাব সে দিত? 134টা ফোন কল, আর সামনে থেকে তরুর 10 বার দেখা করার আকুতি ফিরিয়ে না দিয়ে যদি শান্ত হয়ে বসে তার কথা শুনতো একবার, তবে কী এমন ক্ষতি হতো আনিদের? তরু সাময়িক মুক্তি চেয়েছিল, চিরতরে বিচ্ছেদ তো কোনো দিন চায়নি। তরু চেয়ার থেকে উঠে আলমারির কপাট খুলে একটা শাড়ি বের করে হাতে নিল। রুবি খালা খুব সুন্দর শাড়ি পরাতে জানে, সবাইকে শাড়ি উনিই পরিয়েছেন। তরু সোজা গেল তার ঘরে। রুবি তখন মশলা বাটার কাছে ব্যস্ত। তরু তাড়াহুড়ো করে বলল, রুবি খালা, আমাকে শাড়িটা পরিয়ে দাও না। রুবি গভীর মনোযোগে শিল ঘষছেন পাটায়। এর মধ্যে তরুর কথা শুনতেই মাথা তুলে বললেন, এত দেরিতে এলা? আমার হাত তো ভরা, দাঁড়াও একটু অপেক্ষা করো। মশলা বেটে শেষ করে রুবি উঠে দাঁড়ালেন পিঁড়ি থেকে। তারপর কয়েক মিনিটেই শাড়ি পরালেন তরুকে। তরু শাড়ি পরা শেষ করেই দ্রুত পায়ে ছুটল নিজের ঘরের দিকে। হলঘর থেকে মারুফের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। সে কোনো কিছু নিয়ে উচ্চ স্বরে হাসছে। তার পাশাপাশি তৃণা আর জ্যোতি ভাবির হাসিও শব্দও কানে আসছে। তরুর পায়ে গতি বাড়ালো। ইস রে, আজও সে লেট। মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হলুদ আর বিয়ের তুলনায় এই আয়োজনের পরিসর কম, অতিথি সংখ্যাও সীমিত। খুব কাছের আত্মীয় বাদে তেমন কেউ নেই। মারুফ গান লাগিয়ে সাউন্ড বক্সের কাছে বসে পা নাড়ছে আর গুনগুন করে তাল মেলাচ্ছে গানের সাথে। তার সামনেই মেহেদির স্টেজ। তরি কিছুক্ষণ আগে স্টেজে উঠে বসেছে। তার 2 হাতে 2জন অল্প বয়সী মেয়ে মেহেদি পরাচ্ছে। তরু অনুষ্ঠানে যোগ দিল আধ ঘন্টা দেরিতে। সব কিছু গুছিয়ে চুল বেঁধে রেডি হতে গিয়ে সময় লেগে গেছে। সে আসার পরে দেখল সবাই মোটামুটি যার যার মতন জায়গা নিয়ে আরাম করে বসে পড়েছে। তরু ঢোকার পর এক নজর তার দিকে তাকালো আনিত। তরু এখনও তার দিকে তাকায়নি। তার দৃষ্টি স্টেজের দিকে। অনিল ঘাড় বাঁকিয়ে সরু চোখে কয়েক সেকেন্ড দেখল তাকে। তার চোখ মুখ গম্ভীর, দৃষ্টিতে কোনো তাড়াহুড়ো নেই। তরুকে দেখছে বলে সংকোচও হচ্ছে না কোনো রকম। তরু তার আত্মীয়। র্যান্ডম একটা মেয়েকে দেখার মধ্যে কোনো রোমান্টিকতা কিংবা লাজুকতা থাকার কথা নয়। আনিত লজ্জা পাচ্ছে না একদমই। তবে প্রতিবার তরুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার স্বভাবটা তাকে বিরক্ত করলো এক প্রকার। তরু কোনো স্বর্গ থেকে নেমে আসা পড়ি না। সে অতি সাধারণ একটা মেয়ে। ঘাড় মাথা ব্যথা করে, তেরচা চোখে তাকে দেখার কোনো হেতু নেই, থাকতে পারে না। তবুও আনিত দেখালো। স্বভাবসুলভ একটা চাপা হাসি খেলে গেল তার মুখে। তরু এতক্ষণে দেখেছে তাকে। দেখতেই পুরান দিনের নায়িকাদের মতো লতানো অঙ্গ গুটিয়ে নিয়েছে লজ্জায়।
তাচ্ছিল হেসে তার থেকে চোখ সরিয়ে নিল আনিত। অস্পষ্ট স্বরে বিড়বিড় করল, গাধা, স্টুপিড, অপদার্থ। মেয়েরা মোটামুটি সবাই মেহেদি দিয়েছে হাতে। সবার মেহেদি দেওয়া শেষ হতেই আশফি চেঁচিয়ে বলল, ছেলেদেরও দিতে হবে। যাদের বিয়ে হয়েছে তারা হাতে বইয়ের নাম লিখবে, আর যারা সিঙ্গেল তারা লিখবে নিজের নাম। মুনিম এই কথায় দ্বিমত করল না। সেই সবার প্রথমে তার হাতে নাম লিখল। আশফি মেহেদির কোণ দিয়ে তার হাতে বড় বড় অক্ষরে লিখল JUTHI। মাহিন বাবার হাতে মেহেদি দেখে নিজেই হাত তুলে ঠোঁট ফুলিয়ে বলল, আমার মেহেদি কোথায়? আমিও দিব, এক্ষুনি দিব। মাহিনের হাতেও সামান্য মেহেন্দি দেওয়া হলো। তারপরে পর্যায়ক্রমে দেওয়া হলো বাড়ির 3 কর্তার হাতে। তরির বিয়ে উপলক্ষে বাড়ির সবার মন মেজাজ ভালো, তাই কেউ তেমন শব্দ করল না, বিরোধ করে পরিবেশ থমথমে করল না এক মুহূর্তের জন্য। একমাত্র ঝামেলা করলো আনিত। আজকে মেহেদির কোণ হাতে তার কাছাকাছি আসতেই সে হাত নেড়ে বলল, আমি এসব দিব না, দূরে যা। কেন দিবে না? সবাই দিচ্ছে, তোমাকেও দিতে হবে। সবাই দিলেই যে আমাকে দিতে হবে এমনটা কোথায় লেখা আছে? আনিত হাত গুটিয়ে সোজা হাঁটা দিল মূল দরজার দিকে। তরি অনুনয় করে বলল, প্লিজ ভাইয়া, একটু দাও না। মেহেন্দি দেওয়ার পর আমরা সবার হাতের একটা ছবি তুলে রাখবো। আনিত থামল। বিয়ের আগে তরির কোনো কথাই সে ফেলেনি, এবারও ফেলল না। অগত্যা বাধ্য হয়ে তাকে হাতে মেহেদি দিতে হলো। সে হাতটা গোমরা মুখে এগিয়ে দিল আশফির দিকে, সাথে হালকা ধমক দিয়ে বলল, জাস্ট হালকা করে আমার নাম লিখবি। খবরদার ফুল লতাপাতা আঁকবি না, আঁকলে তোর গালের মধ্যে হাত চেপে ধরবো। শুধু নামই লিখবো। আশফি তার হাত টেনে কেবল ছোট একটা অক্ষর লিখল। লিখে সেটা আনিতের দিকে ঘুরিয়ে হাসি চেপে বলল, দেখো তো ভাইয়া কেমন হয়েছে। অতি অনাগ্রহের সাথে নিজের হাতের তালুতে চোখ রাখল আনিত। তাকানো মাত্রই হতভম্ব হয়ে গেল। তার হাতে জলজল করছে একটি বর্ণ, ইংরেজি অ্যালফাবেটের 20তম বর্ণ টি। আনিত লাফিয়ে উঠে বলল, এটা কি টি লিখেছিস কেন? এ হতো না, টি না। আশফি আবার চোখে হাসল, অদ্ভুত সুর টেনে বলল, তাই নাকি? আমি তো জানতাম টি হবে। আশফির বাচ্চা, এটা মোস, সরা এটা। আমার আর কোনো লেনা দেনা নেই ওর সাথে। তাই নাকি? তুমি তাহলে আগে আলমারি থেকে ওই ছবি সরাও, তাহলে বিশ্বাস করব তোমার আর কোনো লেনা দেনা নেই ওর সাথে। আশফি, তুই আমার থাপ্পড় খেতে চাস? আশফি মুচকি হেসে তার হাতটা ধরে রেখেছে। মারুফ হাতের তালুতে উকি দিয়ে বলল, কিরে ভাই, কেস কি? আনিদের হাতে টি কেন? কারণ আনিত ভাইয়ের প্রিয়তমার নাম টি দিয়ে শুরু। আনিত তপ্তা খেয়ে দাঁড়িয়ে আছে। মারুফের কৃপায় কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে গেছে। আনিদের প্রেমিকার নাম টি দিয়ে শুরু। মারুফ হাসছে আর খ্যাট করে সবাইকে সেই কথা জানাচ্ছে। তরুণ মুখ ফ্যাকাশে হলো। লজ্জায় এইটুকু হয়ে সে বসে পড়ল ঘরের এক কোণায়। আনিত শটান দাঁড়িয়ে ঠান্ডা চোখে একবার তাকালো তার দিকে। তরু মেহেদি দেওয়া হতেই শাড়ির আঁচল কচলাচ্ছে। লজ্জায় তার চোখ মুখ লাল হয়ে আছে। আশফি এই কাজ করেছে তাদের দুজনকে বিবৃত অবস্থায় ফেলে দেওয়ার জন্য। যদিও আনিদের বিব্রত ভাব কেটে গেল কয়েক মিনিটের মধ্যেই, আর সে মেহেদি তুলল না হাত থেকে। গোটা অক্ষরের টি বর্ণটা মোটামুটি 2-4 দিনের জন্য পাকাপাকিভাবে বসে গেল তার হাতে। এই নিয়ে তার কোনো চিন্তাই নেই। যেই ছেলের সাথে তরির বিয়ে ঠিক হয়েছে তার নাম আকিব। সে পেশায় একজন ব্যাংকার। তার বাবার সাথে চাকরির সুবাদে পরিচয় হয়েছিল সাব্বিরের, সেখান থেকেই সম্বন্ধ, তারপরে বিয়ে। তরির বিয়ে নিয়ে বাড়ির মানুষের আগ্রহের কোনো কমতি ছিল না। সিরাজ সাহেব যতটা সম্ভব জাঁকজমকের সাথে বিয়ের কার্য সমাধান করার চেষ্টা করলেন। না অভাব হলো আলোক রোশনাইয়ের, না অভাব হলো মানুষের, আর না অভাব হলো হইচইয়ের। হলুদ অনুষ্ঠান হয়েছিল বাড়ির ছাদে। ওই ছাদ সাজাতেও সিরাজ সাহেব শুনেছিলেন মোটা অঙ্কের টাকা। 1 কিলো দূরে মূল রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালে কিংবা ফুটপাত ধরে হেঁটে যেতে নিলে পথচারীরা অবলীলায় দেখতে পেত সেই সুসজ্জিত আলো দিয়ে ঝলমল করতে থাকা দালান। দালানের উপরে বিশাল ছাদে মরিচাবাতি আর সোনালির রঙের ঝালরের দৃষ্টিনন্দন সাজসজ্জা। তার উপরে ফিনফিনে পাতলা সাদা রঙের শামিয়ানা।
তরির মনে হলো এত সুন্দর হলুদের সেটআপ সে আর আগে কখনো দেখেনি। তরির বিয়ে নিয়েও তরুর অনেক পরিকল্পনা ছিল। তৃণার বয়স অল্প, বাড়িতে যুবতী মেয়ে বলতে কেবল সেই আছে। তরু ভেবেছিল অনুষ্ঠানের সব কাজে সে উপস্থিত থাকবে, সবার সাথে বসে গল্প গুজব করবে, কিন্তু শেষ পর্যন্ত আর কিছুই হয়নি। আনিত সামনে এলেই জড়তায় সে মিইয়ে যায়। এমনটা প্রতিবারই হয়। মনের সাথে যুদ্ধ করতে করতে তরু এর পরে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে। আনিতের সাথে তার যে অতীত ছিল সেটার রেশ তাকে ভোগাচ্ছিল খুব। তরু টের পেত ভাব গম্ভীর ওই ছেলেটার কাছে এলেই তার বুকে টিপ টিপ শব্দ হয়, যেমনটা হতো সেই কিশোরী উত্তাল বয়সে। তরুর তাকে দেখলেই হাত পা অসাড় হয়ে পড়ত। কি এক অমোঘ আকর্ষণে ছেলেটা টানত তাকে। তরির গায়ে হলুদের দিন তরু পরল একটি বাসন্তী রঙের শাড়ি। শাড়ি পরে করিডোর দিয়ে হাঁটার সময় তার সাথে আনিদের দেখা হলো। আনিত তখন ঘুমে ঢুলতে ঢুলতে এলোমেলো পায়ে হাঁটছিল। সাব্বির আঙ্কেল ইনিয়ে বিনিয়ে কৌশল করে তাকে কাজে লাগিয়ে দিয়েছে। দিন ভোর কাজ করে আনিদের হাত পা শিথিল হলো ক্লান্তিতে। সে যাচ্ছিল তার জন্য নির্ধারিত ঘরে একটু আরাম করে ঘুমাবে বলে। মাঝপথেই তরুর সাথে দেখা হলো। মেয়েটার উপস্থিতি টের পেতেই সে থামল। ক্ষণিকের জন্য সমস্ত ক্লান্তি ছেড়ে তীক্ষ্ণ চোখে তাকালো তার মুখের দিকে। সে মোটামুটি নিশ্চিত এখনই তরু মুচড়ামুচি শুরু করবে, কলেরা রোগীদের মতো। হাতের আঙুল কুণ্ডলি পাকিয়ে আঁচল টানবে, মাথা নামিয়ে রাখবে পায়ের নখের দিকে। কোনো প্রশ্ন করলেই ভূত দেখার মতো চমকে উঠবে। তরু অবশ্য আজ যথেষ্ট স্বাভাবিক ছিল, হাত পা মোচড়ায়নি, তবে চোখ নামালো পায়ের দিকে। আনিত সুচালো চোখে এক নজর তাকে দেখে সোজা হেঁটে গেল সামনে। সে যেতেই তার দম ফেলে ছুটল হল ঘরের দিকে। আনিত বোধহয় ঘুমোবে এখন। কি আনন্দ! তরুর আর সংকোচ করার কোনো কারণ নেই। হলুদের পুরো অনুষ্ঠান আনিত একবারের জন্য এলো না। সে তার ঘরে দরজা বন্ধ করে শান্তিতে ঘুমিয়েছে, সাথে শান্তি দিয়েছে তরুকেও। তরু নিঃসংকোচে সবার সাথে গল্প করছে, আড্ডা দিয়েছে, হাসি ঠাট্টা করছে। তার হঠাৎ কিছু সময়ের জন্য মনে হলো তাকে স্বাচ্ছন্দ্যে থাকতে দেবে বলেই আনিত কৌশলে চলে গেছে এখান থেকে। রাতে অতিথি বিদায় হওয়ার পর সবাই হাত মুখ ধুয়ে কিছুক্ষণ জিরিয়ে নিল। তারপর হঠাৎ মারুফ বলল ছাদে গিয়ে খোলা আকাশের নিচে বসে গল্প গুজব করার কথা। তার এই প্রস্তাব তরির ভীষণ পছন্দ হলো। সে উচ্ছ্বাসে গতগত হয়ে বলল, তাহলে আনিত ভাইকে বলো না তার গিটার সহ আনতে। আমার ঘরে তো তার পুরাতন গিটারটা আছে। ভাইয়া কতদিন গান গায় না, আজ বলো না একটু গাইতে। আনিত সবে মাত্র ঘুম থেকে উঠেছে। ঘুম ভাঙার আলস্য এখনও বিদায় হয়নি পুরোপুরি। সে নিষ্পৃহ মুখে শুনল তাদের কথা। আমি গিটার বাজাতে পারবো না, ওসব ছেড়ে দিয়েছি আরও আগে, ভুলেই গেছি বোধ হয়। ডাহা মিথ্যা কথা। আনিত ভাই গিটার বাজানো ভুলে গেছে এই কথা আমি বিশ্বাস করি না। হয়তো চর্চা নেই, তবে আপনি স্ট্রিংয়ে হাত রাখলেই পারবেন, এটা আমার বিশ্বাস। একবার চেষ্টা করুন না আনিত ভাই, প্লিজ। আনিত এবার সত্যি সত্যি অস্বস্তি বোধ করলো। গিটার সে হাতে নেয়নি বহু দিন হয়েছে। যদিও তরু বর্তমানে তার জীবনে খুবই নগণ্য অবস্থায় থাকা একজন ব্যক্তি, কিন্তু তার গিটার ছাড়ার সাথে তরু একটা গভীর সম্পর্ক আছে। তরুর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর তার গানের রোগটা সেরে গেছে। সেই ছেড়ে দিয়েছে ওসব। গান বড় বিরক্তিকর জিনিস। গানের সাথে স্মৃতির যোগসূত্র আছে। গান ধরলেই তরুর কথা মনে পড়তো খুব। শেষমেশ বাধ্য হয়ে আনিতকে ওই বাদ্যযন্ত্রের সাথেই দূরত্ব বাড়াতে হলো। তবে সেদিন আর কি মনে করে যেন রাজি হলো গিটার বাজাতে। প্রথমত পরশু তরির বিয়ে, দ্বিতীয়ত ভাই বোন সব বারবার অনুরোধ করছে। এতজনকে মুখের উপরে না করতে আনিতের খুব বাজছে। সে অসহায় চোখে একবার এদের দিকে তাকিয়ে তারপরে দুর্বল গলায় বলল, আচ্ছা যা, আমার পুরাতন গিটারটা নিয়ে আয় তরির ঘর থেকে। মিটি মিটি তারার আলোয় সেজে আছে আকাশ। যত দূর চোখ যায় কেবল তারা আর তারা। চাঁদ নেই সুবিশাল আকাশের কোথাও। নিস্তব্ধ নিশুতি রাতের বুক চিরে একটু পরপর ভেসে আসছে অজানা পাখির ডাক। মূল রাস্তার ল্যাম্পপোস্ট ব্যতীত আর কোনো আলোর নেই পথে। বাড়িঘরের বাতি সব বন্ধ। তবে সামনের বহুতল ভবনের নিচতলায় 3জন নাইট গার্ড পালা করে পাহারা দিচ্ছেন। এক
2 ঘন্টা পর পর তাদের হুইসেলের শব্দ শোনা যাচ্ছে। আনিত বসে আছে ফ্লোরে। ছাদের চারপাশে এখনও সাজানো। কৃত্রিম আলোয় ঝকঝক করছে চারপাশের পরিবেশ। কচি কাঁচা সব নীরব হয়ে উদ্গ্রীব চোখে তাকিয়ে আছে তার দিকে। আনিদের কোলে একটা গিটার। আনিত 2-3 বার ভেবে গিটার স্ট্রিংয়ে হাত রাখলো। তারপরে একবার সামনে তাকালো। তরুও ছাদে উঠেছে। শুরুতে সে উঠতে চায়নি। ত্রিনা তাকে টানতে টানতে এনেছে। সে বেশ চুপচাপ হয়ে বসে আছে এক কোনায়। 2 চোখের স্পষ্ট অস্বস্তিকে সে আড়াল করেছে মেকি এক টুকরো হাসি দিয়ে। আনিদের প্রখর চোখ দুটো এখনও তার দিকে। হালকা বাতাসে তরুর চুল উঠছে। একটা ফাঁকা ঢোক গিলে আনির চোখ সরালো। ইচ্ছে করে গান ধরলো একটা। তারা খসে পড়ে আকাশের গাঢ় নীলে টুপ করে, সেখানে তোমার ভালোবাসা মিশে আছে। তরু ভূত দেখার মতো চমকে উঠল। বড় বড় চোখে সে তপ্তা খেয়ে তাকালো আনিদের ভাবলেশীন মুখটার দিকে। এই গানের সাথে তাদের অতীতের বহু স্মৃতি জড়ানো। ভালোবাসার স্বীকারোক্তি দেওয়ার পর এই গানটাই প্রথম গিয়েছিল আনিত। তাই তো অবিকল এইভাবে গিয়েছিল। তরু নির্বাক চোখে তাকিয়ে আছে সামনে। ওর পুরো পৃথিবী তুলছে। এবার আর দুর্বল মনে হচ্ছে না। উল্টো স্বপ্নের মতো অবাস্তব মনে হচ্ছে সব। নক্ষত্ররা সব ছিটকে যাচ্ছে দূরে। মহাজাগতিক অতিপ্রাকৃত কোনো বস্তু এসে ঘুরপাক খাচ্ছে তার চারপাশে। গ্র্যাভিটির সূত্র আর কাজ করছে না। সময়ের গতি থেমে গেছে। তরু ফাঁকা চোখে বোকার মতো তাকিয়ে শুনছে কেবল। সেকলে আমাকে বাঁধনি, গানে বেঁধেছিলে বোধহয়, সে গানে আমার ভালোবাসা থেকে গেছে। বিয়ের দিন সকাল হতেই আনিতকে আবার ব্যস্ত হতে হলো বিয়ের কাজকর্ম নিয়ে। আজ ভোরে নতুন ফুল এসেছে ভ্যান ভর্তি করে। গতকাল রাতে ছাদ যেমন করে সাজানো হয়েছিল সেটাতে নতুন করে সাজাতে হবে আবার। আনিত ফুলের ছুরি নিয়ে ব্যস্ত পায়ে হাঁটছিল ছাদের 2 মাথায়। বরযাত্রী আসবে জোহরের নামাজ শেষ করে। বিয়ের কার্য সমাধান করে আনুষঙ্গিক সব কাজ মেটাতে সময় গড়াবে সন্ধ্যা অবধি। সিরাজ সাহেব সকাল হতেই বাড়ির পেছনে গেছেন রান্নার কাজ দেখতে। সেখান থেকে কুণ্ডলি পাকিয়ে ঘন ধোঁয়া উঠছে বাতাসে। তরু আজ একটি পেঁয়াজি কালারের শাড়ি পরেছে। শাড়িটা ভালো, পরার পর তেমন অস্বস্তি হচ্ছে না। কিন্তু সমস্যা হলো শাড়ির পাড়টা খুব ভারী। কুচির নিচের অংশ ভারী হওয়ায় হাঁটা চলায় সামান্য অসুবিধা হচ্ছে। তরু হাত দিয়ে কুচি ধরে শাড়ির নিচের অংশ পায়ের গোড়ালি থেকে কিছুটা উপরে তুলে রেখেছে। ওকে বরযাত্রী আসার আগেই ক্লান্ত দেখাচ্ছে। তরিরাজ মন খারাপ। সে বিষণ্ণ মুখে ঘরে বসে আছে। বিয়ের এই পুরো মৌসুমে তার একবারও মন খারাপ হয়নি। সে ছিল একেবারে স্বাভাবিক। আজ সকালে উঠেই তার মন খারাপ হয়েছে। সে এই বাড়ি ছেড়ে চলে যাবে চিরতরে। এই কথার গভীরতা এখন গিয়ে আজ করতে পারছে। আলপনা, রাহেলা, লোপা সবাই তার ঘরে গিয়ে তাকে বুঝিয়েছেন। তরি উদাস মুখে তাদের কথা শুনেছে। তারপরে ঠান্ডা স্বরে বলেছে, আচ্ছা বুঝেছি, আমি চিরকালই তোমাদের মেয়ে হয়েই থাকবো, এই বাড়ির মেয়ে থাকবো। এসব কথা নতুন না, মুভি সিনেমাতে শুনেছি আগে। তরির সাজগোজ শেষ। মুখ লটকে সে আয়নার সামনে বসে আছে। তার ঘরের জিনিসপত্র সব কিছু সে আমেনা খালাকে দিয়ে গুছিয়ে রাখবে। তারপর যাওয়ার সময় ঘরের দরজায় একটা বড় তালা ঝুলিয়ে যাবে। ওর বিয়ের পরে এই ঘরে আর কেউ আসতে পারবে না। বেলা 2:30 নাগাদ বরযাত্রীরা 13টা গাড়ি সারিবদ্ধভাবে বাড়ির মূল ফটকে এসে উপস্থিত হলো। মারুফ তার মোটা গলায় চেঁচিয়ে সবাইকে সংবাদ জানিয়ে দিল। তরু আগের মতোই কুচি ধরে সামনে যাচ্ছিল, সিঁড়ি বেয়ে নিচে নামবে বলে। মাঝপথে আনিদের সাথে দেখা হয়ে গেল একেবারে অপ্রত্যাশিতভাবে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে করিডর ধরে হাঁটছিল। তার চলার গতি দ্রুত। ছাদ থেকে কিছু আনবে বোধ হয়। মাঝ রাস্তায় তরুকে দেখে থামলো কিছু সময়ের জন্য। এরপরে বেশ মনোযোগ দিয়ে তাকালো তার দিকে। তরুর মুখটা হা হয়ে গেছে। সে মনে করতে পারছে না শেষ কবে সে আনিতকে এমন পাঞ্জাবিতে দেখেছিল। সাদা রঙের পাঞ্জাবি, এলোমেলো চুল, আর সপ্তাহখানেক আগে শেভ করা গালে খোঁচা খোঁচা দাড়ির প্রলেপ। তরু বড় বড় চোখে কয়েক মুহূর্ত তাকালো তার দিকে। আনিতের দৃষ্টি সেই তুলনায় প্রখর বেশি। তরুর হেয়ার ক্লিপ থেকে শুরু করে হাতের ছুরির রং, শাড়ির কুচির সংখ্যা সবই তার চোখে পড়ল। নরম চোখে এক নিমেষে তাকে দেখে
অনিত গলা নামিয়ে বলল। নিচে যাও, সবাই দাঁড়িয়ে আছে তোমার জন্য। তরু হাঁপ ছাড়ল। ছাড়া পাওয়ার বাহানা পেতেই সে ছুটল সামনের দিকে। যেই না 2 পা এগিয়ে দোতলা সিঁড়িতে পা রাখতে যাবে, তখনই আবার দ্রুত বেগে কে যেন তার হাত চেপে ধরল খপ করে। বিস্ময়ে তরুর 2 চোখ ছানা পড়া হয়ে গেল। হাত ধরেছে অনিত, তাও বেশ মজবুতভাবে। তরু আহাম্মকের মতো তার দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল। তারপর ফ্লোরের দিকে ঝুঁকে একটা হেয়ার ক্লিপ হাতে তুলে সেটা নির্দ্বিধায় তরুর চুলের ডান পাশে আটকে দিল। পুরো কাজটা সে কোনো গম্ভীর মুখে, কোনো বিশেষ প্রতিক্রিয়া ছাড়াই। তরুর সরু হাতের কবজি তখনও তার শক্তপোক্ত হাতের মুঠোয় বন্দি। সে বেশ মোলায়েম হাতে ক্লিপটা আর তার চুলে আটকালো। তারপরে পুরু স্বরে বলল,